ইংলিশ স্পিকিংয়ে খুব সহজে ইউজ টু ব্যবহার করতে পারবেন জাস্ট 3টি পয়েন্ট মনে রাখলে। নাম্বার 1, ইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতা ভার্ব প্লাস অবজেক্ট। এখানে যে ভার্বগুলো আছে সবগুলোই কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি আবারও আসসালামু আলাইকুম। পবিত্র এ মাহে রমজানে 1 মিনিট ইংলিশ স্কুল কোরআন ও হাদিস থেকে নেওয়া গুরুত্বপূর্ণ স্তবক অথবা বাক্য দিয়ে স্পোকেন ইংলিশ শুরু করতে যাচ্ছে। আর আজকের স্পোকেন লেসনে থাকছে ইউজ টু এর ব্যবহার। চলুন শুরু করা যাক। আজকের লেসনের শুরুতে বুখারী শরীফের একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। বিসমিল্লাহির রহমানির রহিম। عن عائشة رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر أواخر من رمضان حتى توفاه الله ثم اعتفك أزواجه من بعده. ইংরেজি অনুবাদ। Narrated Aisha radiyallahu ta'ala anha, the wife of the Prophet Muhammad sallallahu alaihi wasallam. The Prophet Muhammad sallallahu alaihi wasallam used to practice itikaf in the last 10 days of Ramadan. আর বাংলা অনুবাদ হচ্ছে যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম used to practice, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অভ্যাস ছিল প্র্যাকটিস অনুশীলন করতে, কি মানতে বা পালন করতে ইতিকাফটা ইন দ্য লাস্ট 10 days of Ramadan, রমাদানের লাস্ট 10 দিন। টিল হি ডাইড, তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই অভ্যাসটা পালন করে গিয়েছিলেন। অ্যান্ড দেন, এবং পরবর্তীতে হিজ ওয়াইফস, তার স্ত্রীগণ ইউজ টু প্র্যাকটিস, তার স্ত্রীগণেরও এই অভ্যাসটাই হয় ইউজ টু প্র্যাকটিস অনুশীলন করতে বা মানতে ইতিকাফটা পালন করতে আফটার হিম, তার মৃত্যুর পর। আজকের এই স্পোকেন লেসনে পুনরায় স্বাগতম। আপনারা দৈনন্দিন জীবনে ইংলিশ স্পিকিংয়ে খুব সহজে ইউজ টু ব্যবহার করতে পারবেন জাস্ট 3টি পয়েন্ট মনে রাখলে। নাম্বার 1, ইউজ টু এর শুধু পাস্ট ফর্ম আছে। নাম্বার 2, ইউজ টু এর কোনো প্রেজেন্ট ফর্ম নেই। নাম্বার 3, ইউজ টু দ্বারা অতীতের কোনো অভ্যাস বোঝায় যা বর্তমানে নেই। I would like to repeat these 3 important things. Number 1, used to এর শুধু past form আছে। Number 2, used to এর কোনো present form নেই। Number 3, used to দ্বারা অতীতের কোনো অভ্যাস বোঝায় যা বর্তমানে নেই। এদিকে নাম্বার 2 এ আপনারা লাস্টে দেখতেছেন এখানে কিছু অ্যাব্রিভিয়েশন আছে। n দ্বারা নেগেটিভ অ্যান্ড ইন দ্বারা ইন্টারোগেটিভ বোঝানো হচ্ছে। এখন আমরা দেখব ইউজ টু দ্বারা কেমন করে খুব সহজে সেন্টেন্স স্ট্রাকচার বা সেন্টেন্স তৈরি করা যায়। এদিকে সেন্টেন্স স্ট্রাকচারে আমরা যদি দেখি, প্রথমত দেখতে পাই যে সাবজেক্ট নাউন প্লাস ইউজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অর নাউন। এখানে একটি কথা বলে রাখা দরকার, গ্রামারের ভাষায় এটাকে ইনফিনিটিভ অর টু ইনফিনিটিভ বলা হয়ে থাকে। আমরা ওই দিকে যাব না, ডিপলি বোঝার চেষ্টাও করব না, জাস্ট আমাদের নিজেদের ভাষায় নিজেদের মতো করে এটা বোঝার চেষ্টা করব আমাদের স্পিকিংটা ডেভেলপ করার জন্য। আর সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে খুব সহজে ইংরেজিতে তৈরি করা যায় এ বিষয়ে ইউটিউবে আমার একটি ভিডিও আছে। এই ভিডিওর কমেন্ট বক্সে আমি ওই ইউটিউব ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব। ওই ভিডিওটি আপনারা দেখে আসলে এই স্ট্রাকচারগত সমস্যাটা বুঝতে আরও সহজ হবে। এরপরের যে স্ট্রাকচারটা রয়েছে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্ব প্লাস অ্যান্ড প্লাস ভার্ব। এখানে এই স্ট্রাকচারটা দ্বারা কিভাবে ইউজ টু এরপর 2টি ভার্ব ব্যবহার করে একটা সেন্টেন্স তৈরি করা যায়, খুবই মজার এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। এরপর এন দ্বারা এখানে নেগেটিভ সেন্টেন্সকে বোঝানো হয়েছে, ইন দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে বোঝানো হয়েছে। নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে আমরা দেখতে পাই সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ইউজ টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে যে ভার্বগুলো আছে সবগুলোই কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি আবারও বলি, ইউজ টু এরপর যত ভার্ব বসবে সব কয়টা ভার্বই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এদিকে দেখেন সাবজেক্ট প্লাস ডিড নট ইউজ টু, আমরা আগেই বলেছি ইউজ টু এর কোনো প্রেজেন্ট ফর্ম হয় না, তাই এর নেগেটিভ করার ক্ষেত্রে ডিড নট ব্যবহৃত হয়েছে। এরপর ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচারে আমরা দেখতে পাই ডিড প্লাস সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই হচ্ছে ইউজ টু এর
সেন্টেন্স স্ট্রাকচার, এই স্ট্রাকচারগুলো ফলো করে আপনারা ইংলিশ স্পিকিংয়ে খুব সহজেই ইউজ টু ব্যবহার করতে পারবেন। আজকের এই লেসনের শুরুতে পবিত্র বুখারী শরীফের একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি। ওই হাদিসের প্রথম যে ভার্বস আমরা পেয়েছি ওইটা বিশ্লেষণ করলে ইউজ টু এর ব্যবহারটা আমরা আরও ক্লিয়ার হব। এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথমত আছে দ্য প্রফেটস ইউজ টু প্র্যাকটিস ইতিকাফ ইন দ্য লাস্ট 10 days অফ রামাদান। এই সেন্টেন্সে দেখেন আমরা আগেই বলা হয়েছে ইউজ টু এর কোনো প্রেজেন্ট ফর্ম নেই, এর শুধু পাস্ট ফর্ম হয়ে থাকে। দ্য প্রফেট ইউজ টু, এখানে এটা একটি পাস্ট ফর্ম। এখানে বলা হয়েছে যে দ্য প্রফেট ইউজ টু প্র্যাকটিস, প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অভ্যাস ছিল কি টু প্র্যাকটিস, অনুশীলন করতে, মানতে ইতিকাফ ইন দ্য লাস্ট 10 days অফ রামাদান, রমজানের লাস্ট 10 দিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফে বসার তার একটা অভ্যাস ছিল, এটা উনি পালন করতেন। এটা অতীতের অভ্যাস বোঝানো হয়েছে। আগেই বলেছি অতীতের যে কোনো অভ্যাস বোঝানোর জন্য আমরা এই ইউজ টুটা ব্যবহার করি। পরবর্তী সেন্টেন্সে আমরা যদি দেখি আসিফ ইউজ টু রিসাইট দ্য হোলি কোরআন। এই সেন্টেন্সে আসিফ ইউজ টু, আসিফ অভ্যস্ত ছিল বা আসিফের অভ্যাস ছিল টু রিসাইট, কোরআন তেলাওয়াত করতে আর আবৃত্তি করতে, দ্য হোলি কোরআন, পবিত্র কোরআন শরীফ তার তেলাওয়াত করার অভ্যেস ছিল একটা সময়, হয়তো এখন আর নেই। এরপরের সেন্টেন্সে দেখেন নেগেটিভ সেন্টেন্সে আমরা যে নেগেটিভ স্ট্রাকচার দেখেছি ওই স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি এই সেন্টেন্সটা দেখি আসিফ ডিডন্ট ইউজ টু রিসাইট দ্য হোলি কোরআন, আসিফের কোরআন পড়ার অভ্যেস ছিল না, মানে অতীতের একটা অভ্যেস ছিল না বোঝাতে এই সেন্টেন্স স্ট্রাকচারটা ফলো করে লেখা হয়ে থাকে। এরপরে দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্স ডিড আসিফ ইউজ টু রিসাইট দ্য হোলি কোরআন, আসিফ কি কোরআন পড়ায় অভ্যস্ত ছিল? অতীতের একটা অভ্যাসের প্রশ্ন করা হচ্ছে যে সে কি কোরআন পড়ায় অভ্যস্ত ছিল। এখানে দেখেন দুটো আলাদাভাবে আমি একটু মার্ক করে দেখিয়ে দিয়েছি, একমাত্র এই যে লাস্টে দেখেন নেগেটিভ সেন্টেন্স অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স, একমাত্র এই নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইউজ টু এর প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে। আমি প্রথমে বলেছি যে ইউজ টু ব্যবহারের 3টি পয়েন্ট মনে রাখতে হবে। এর মধ্যে 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে ইউজ টু এর কোনো প্রেজেন্ট ফর্ম নেই। আসলে ইউজ টু এর কোনো প্রেজেন্ট ফর্ম নেই, বাট একমাত্র নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আপনি এই ইউজ টু এর এই জায়গায় প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। এই জিনিসটি মনে রাখার জন্য আমি আলাদাভাবে এখানে মার্ক করে দিয়েছি যে ইউজ টু এর কোনো প্রেজেন্ট ফর্ম নেই, বাট যদি আপনি কোনো নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক সেন্টেন্স এবং নাবোধক সেন্টেন্স তৈরি করতে যান সেক্ষেত্রে ইউজ টু এর প্রেজেন্ট ফর্ম শুধু তখনই ব্যবহার হবে। এরপরে দেখি আমরা হি ইউজ টু কিস অ্যান্ড এমব্রেস হিজ ডটার। এই সেন্টেন্সটি এই দুটো ভার্ব নিয়ে ইউজ টু এর পর কেমন করে দুটো ভার্ব নিয়ে সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করা যায় তা এখানে রিফ্লেক্ট হয়েছে। হি ইউজ টু, সে অভ্যস্ত ছিল, তার অভ্যাস ছিল টু কিস, চুম্বন করতে, অ্যান্ড এমব্রেস এবং আলিঙ্গন করতে বা জড়িয়ে ধরতে হিজ ডটার, তার কন্যাকে বা তার মেয়েকে তার অভ্যাস ছিল চুম্বন করতে এবং জড়িয়ে ধরতে। এইখানে দুটো ভার্ব ব্যবহৃত হয়েছে ইউজ টু এর পর। আই ইউজ টু স্মোক সিগারেটস, নাও আই ডোন্ট। আই ইউজ টু, আমার অভ্যাস ছিল, আমি অভ্যস্ত ছিলাম টু স্মোক সিগারেট, ধূমপান করতে, নাও আই ডোন্ট, এটা আমার অতীতের একটা অভ্যাস প্রকাশ হচ্ছে যে আমি অতীতে স্মোক করতাম, ধূমপান করতাম, এখন করি না। ফাইনালি আই ইউজ টু টেক টি, নাও আই টেক কফি। আই ইউজ টু, আমার অভ্যাস ছিল টু টেক টি, চা পান করতে, নাও আই টেক কফি, এখন আমি কফি পান করি। এখানেও একটা ইন্টারেস্টিং সেন্টেন্স যে আমার অভ্যাস ছিল চা পান করতে কিন্তু ওই অভ্যাসটা এখন নেই, এখন আমি বর্তমানে কি করি, কফি পান করি। আমাদের পরবর্তী লেসনে বি ইউজ টু অর গেট ইউজ টু নিয়ে আলোচনা করব। এই বি ইউজ টু অর গেট ইউজ টু ইজ টোটালি ডিফারেন্ট দ্য ইউজ অফ ইউজ টু। এই দুটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে, এটা নিয়ে আমরা আগামী লেসনে আলোচনা করব। বরাবরের মতো আজকের লেসন শেষ করার পূর্বে আমি বলতে চাই যে আমি ইংরেজি ভাষার একজন ছাত্র, আমি এখনও ইংরেজি শিখছি, আমার অর্জিত জ্ঞানগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি।
ইংরেজি গ্রামার এবং ইংলিশ স্পিকিং নিয়ে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা আমাদের পরবর্তী ভিডিও আপনার ওই টপিকের উপরে তৈরি করব। আজকের লেসন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।